নমস্কার। শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম সাপ লুডোর সিঁড়ি। এটা কি আগে এখানে ছিল না ছিল না? একটা বেঁটে মতন গম্বুজ, তার সব দিক নানা রকম পোস্টারে মোড়া। একটা বড় ফিল্মের পোস্টারে এক যুবতী দু চোখ দিয়ে হাসছে। এক পাশে ছিল ধান ক্ষেত আর জলা, রাস্তার অন্য পাশে দোকানপাট। হ্যাঁ, স্পষ্ট মনে আছে অতনুর। ধান ক্ষেতের পাশে যে অগভীর জলাভূমি, সেখানে গামছা দিয়ে মাছ ধরত কয়েকটা কিশোর। মাছ বিশেষ পাওয়া যেত না, ওই ঝাঁপাঝাঁপি কাদা মাখামাখি সার। কখনো হয়তো পাওয়া যেত কিছু কুচো চিংড়ি, বেলে বা পুঁটি। একদিন অতনু দুটো খোলসে মাছ পেয়েছিল। সব মিলিয়ে এতই কম যে নিজেদের মধ্যে ভাগাভাগি করে বাড়িতে নিয়ে যাওয়া যায় না। তাই এক একদিন এক একজন সবটা, কম হোক বা বেশি হোক, যার ভাগ্যে যেমন আছে। খোলসে মাছের কথাটা বিশেষভাবে মনে থাকার কারণ, কই মাছের গড়ি বাঁধতেও হলেও এই মাছের গায়ে রামধনু রঙের ঝিলিক থাকত। সেই মাছ দুটো রান্না করার বদলে একটা কাচের বয়ামে জল ঢেলে তার মধ্যে রেখে দিয়েছিল অতনে। 3 দিনের বেশি বাঁচেনি সে। কই মাগুর জাতীয় মাছ মরে গেলে খেতে নেই বলে মা ছোট খোলসে দুটো ফেলে দিয়েছিল। এ গল্প অতনু যাকেই বলতে গেছে সবাই তাকে শুনিয়ে দিয়েছে যে খোলসে মাছ এখন আর পাওয়া যায় না, খোলসে মাছের জাত এখন বিলুপ্ত। সেই ধান ক্ষেত আর জলাভূমিও অদৃশ্য। এখন সেখানে সার এক ধরনের বাড়ি, 4 তলা, মেটে রঙের, মনে হয় কোনো বড় সংস্থার কর্মচারীদের কোয়ার্টার্স। অদৃশ্য হয় তো স্বাভাবিক। সীতারামপুর নাম পুরো হলেও একসময় তো এটা গ্রামই ছিল, এখন শহর হতে চলেছে। শহরের এত ধার ঘেঁষে কি ধান ক্ষেত থাকে নাকি? অতনুদের ছেলেবেলায় এখানে রেল স্টেশন ছিল। 4 মাইল হেঁটে চকবাজারে যেতে হতো। এখন স্টেশন হয়েছে বলেই ধাঁ ধাঁ করে বদলে যাচ্ছে গ্রাম। পরিবর্তনগুলো ঠিক মিলিয়ে নিতে পারে না অতনু। অনেক দিনের ব্যবধান। 17 বছরে সে সীতারামপুর ছেড়েছিল। এখন তার বয়স 42। কিন্তু মাঝখানে কি সে আর কখনো আসেনি? তা তো নয়, বেশ কয়েকবার ঘুরে গেছে। কিন্তু স্মৃতির এমনই কারসাজি, কৈশোরের ছবিগুলো এখনো জলজল করে। মাঝখানে অনেক দিনের শূন্যতা। অবশ্য মাঝখানে এসে সে আগে 2-3 দিনের বেশি থাকেনি, ভালো করে চারপাশটা তাকিয়ে দেখেও নি। শেষ এসেছিল সেই 7 বছর আগে, মায়ের মৃত্যুর সময়। তখন আবার অতনুর ওদিকটায় খুব ব্যস্ততা ছিল। একটা প্রমোশন নিয়ে দর কষাকষি চলছিল। তবু মা বলে তো কথা, আসতেই হয়। শেষ দেখাও হয়নি, শুধু শ্রাদ্ধের জন্য 3 দিন। মাতৃশোকের চেয়ে মন বেশি অস্থির ছিল চাকরির জন্য। তখন এখান থেকে আফ্রিকায় টেলিফোন করারও সুবিধা ছিল না। খালধারে একটা ছিল ভূতের বাড়ি। কৈশোরের আগে বাল্য স্মৃতিতে একটা বেশ গা ছমছমে ভাব। বেশ একটা বড় 3 তলা বাড়ি, দেয়ালে দেয়ালে বট অশ্বত্থ গাছ গজিয়ে গেছে। ভূত ছাড়াও সাপখোপেরও অভাব ছিল না। আসলে হয়তো কোনো শরিকি গণ্ডগোলে পরিত্যক্ত বাড়ি, কোনো সমৃদ্ধ মুসলমানের সম্পত্তিও হতে পারে। দেশভাগের পর চলে গেছে ওপারে। এখনও ওখানে কাছাকাছি মুসলমানদের একটা পল্লী আছে। এখন সেই ভূতের বাড়ির জায়গায় একটা ঝকঝকে রিসর্ট, প্রচুর আলো ঝলমল করে। শহরের লোকেরা এখানে ছুটি কাটাতে আসে। ওরকম ভূতের বাড়ি আরও নানা জায়গায় ছিল। সবই হয়ে গেছে নিশ্চিহ্ন। হবেই তো, এর নামই তো উন্নতি। তবে এই রিসর্টের দিকে তাকিয়ে এখনও অতনু কল্পনায় সেই ভূতের বাড়িটা দেখতে পায়। তার মনে হয় গ্রামে টামে ওরকম 2-1টা হানাবাড়ি থাকা বোধহয় উপকারই ছিল। ওইসব বাড়িতে বাচ্চা ছেলেমেয়েদের ভয় ভাঙা ট্রেনিং হতো আস্তে আস্তে।
অতনুরা প্রথম প্রথম ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। একটা কিছু আওয়াজ শুনলেই দৌড়ে পালাতো ভয়। একটু বয়স বাড়লে সাহস করে পা দিয়েছিল বাগানে। বাড়িটার কাজ ঘেঁষত না। বাড়িটার মধ্যে সত্যি সত্যি মাঝে মাঝে উৎকট শব্দ হতো। কেউ কেউ নাকি আগাগোড়া কালো সিল্কের বোরখায় ঢাকা এক মহিলাকে ধীর পায়ে দোতলার বারান্দায় হাঁটতে দেখেছে। কয়েক মুহূর্ত মাত্র, তারপর সে মিলিয়ে যেত হাওয়ায়। উনি রাবেয়া বেগম, মারা গেছেন প্রায় 27 বছর আগে। কি করে যেন হঠাৎ একদিন ভয়টা ভেঙে গেল। মধ্য কৈশোরে 4-5 জন বন্ধুর সঙ্গে অতনু উঠে গেছিল দোতলায়। দুপুর, যখন চারপাশে কোনো শব্দ থাকে না, সেই সময় ভূতেরা এসে পেছন থেকে ঠেলা মারে। কই, কিছুই তো হলো না। কোনো ঘরেই দরজা জানলা নেই। চারদিকে প্রচুর ভাঙা কাঁচ ছড়ানো, আর ধুলোতে কিছু কিছু পায়ের ছাপ। ভূতেরা পায়ের ছাপ ফেলতে পারে কি না তা ঠিক জানা ছিল না তখন। অনেক পায়রার বাসা ছিল। সে দিনটার কথা খুব ভালোই মনে আছে অতনুর, কারণ সেদিন সে শুধু ভূতের বাড়ি জয় করেনি, সেদিনই জীবনে প্রথম সে সিগারেট খায়। তার বন্ধু রতন শিখিয়েছিল। সিগারেট টানার মতো অমন নিরিবিলি জায়গা আর পাওয়া যাবে কোথায়? লেবু পাতা চিবিয়ে বাড়ি ফিরলেও কি করে যেন ধরা পড়ে গেছিল মায়ের কাছে। মা কি কোনো শাস্তি দিয়েছিল? মায়ের দেয়া শাস্তি কোনো মানুষই মনে রাখে না। বাবা চুলের মুঠি ধরে মাথাটা দেয়ালে ঠুকে দিতেন, সেটা বেশ মনে আছে। সেই দিনটায় তাদের দলে একটা মেয়ে ছিল না, কি যেন নাম তার? চিনু। সে একটা গেছো মেয়ে। তাকে নেওয়া হবে না, তবু সে এসেছিল জোর করে। রোগা প্যাংলা চেহারা। সেই 13-14 বছর বয়সে তাকে মেয়ে বলেই মনে হতো না। বুকেও বোধহয় তার ঢেউ খেলেনি। হাফ প্যান্ট আর শার্ট পরে থাকতো। সিগারেট টানার সময় সেও জেদ ধরেছিল, আমায় দাও, আমিও খাবো। কিন্তু তাকে দেওয়া হয়নি। কে যেন একটা ছোড়ও বেড়েছিল তাকে। কোথায় হারিয়ে গেছে সেই মেয়েটা? এবার 3 সপ্তাহের ছুটিতে এসেছে অতনু। সীতারামপুরে তার আর কোনো আকর্ষণ নেই। এখানে কয়েকটা দিন নষ্ট করার কোনো মানেই হয় না। হঠাৎ মায়ের কথা খুব মনে পড়ছিল। এসেছে সেই নস্টালজিয়াতেই। আসার পরই মনটা এবার পালাই করছে। যৌথ পরিবার ছিল এক সময়, তারপর অনেক ভাগ হয়েছে। মায়ের মৃত্যুর পর তার দাদা এসে নিজেদের অংশটা বিক্রি করে দিয়ে যায় এক কাকাকে। সেই কাকা অতনুর বাবার বইমাত্রেও ভাই। ছোটবেলায় খুব ভালোবাসতেন অতনুকে। সেই স্মৃতিতেই এখানে আসা। কাকার পরিবার বেশ খাতির যত্ন করছে তাকে, তবু অতনুর অস্বস্তি কাটছে না। কাকা বুড়ো হয়ে গেছেন, অসুখের কথা ছাড়া আর কোনো কথা জানেনই না। সেই খুড়তুতো ভাইকেই অচেনা মনে হয়। 2 ভাইয়ের স্ত্রী খুব ঝগড়া করে। কিছু চাষের জমি আছে, তার থেকে উপার্জন অনিশ্চিত। বাজারে একটা জামা কাপড়ের দোকানের সিকি ভাগ মালিকানা, সে আয়ও যথেষ্ট নয়। মা যে ঘরটায় থাকতেন সে ঘরটা এখন বৈঠকখানা। কয়েকটা ছেঁড়ে ছাড়া বেতের চেয়ার, একটা তক্তপোষ আর একটা টিভি। মায়ের কোনো চিহ্নই নেই। খুড়তুতো ভাইয়ের 2 স্ত্রীর মধ্যে একজন নিঃসন্তান, আর অন্যজনের 3টে ছেলে মেয়ে। নিঃসন্তান মহিলারই দাপট বেশি। ছেলে মেয়ে 3টের বয়স 9, 12, 14। মেয়েটাই বড়। অতনুর আর বিয়ে থা করেনি। অতনু ছোট ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসত। ওদের সঙ্গেই তার বেশি সময় কাটত। মাঝে মাঝে অতনু মনে মনে ওদের সঙ্গে তুলনা করত তার সেই বাল্য কৈশোরের বয়সের। তখন এখানে প্রচুর ফাঁকা জায়গা ছিল, কিছু কিছু বাগান আর পুকুর ছিল। অতনু তার বন্ধুদের সঙ্গে হুটোপুটি করে বেড়াত। বাঁদরের মতো লাফালাফি করতো অন্যদের বাগানের গাছে, ফল পাকুড় খেয়েছে, লাঠির বাড়িও খেয়েছে। সন্ধ্যের পর দেরি করে বাড়ি ফিরলে বকুনি খেয়েছে বাবার কাছে।
এখন তার খুড়তুতো ভাইয়ের ছেলেমেয়েরা স্কুলে যায়, বাড়িতে কিছুক্ষণ পড়তে বসে আর বাকি সময়টা টিভি দেখে। বাড়ির বাইরে কোথাও যায় না, খেলতেও যায় না। তাই তারা লক্ষ্মী ছেলেমেয়ে। অতনু বুঝতে পারে এরা হয়তো সারা জীবন এই গ্রামেই থাকবে, আর কোথাও যাবে না। অতনুকেও ওদের সঙ্গে টিভি দেখতে হয়। অতনু খানিকটা কৌতূহল নিয়েই টিভির অনুষ্ঠানগুলো, বিশেষত বিজ্ঞাপনগুলো দেখে। কোনো দেশের অনেকখানি সমাজের ছবি বিজ্ঞাপন দেখলেই বোঝা যায়। বিজ্ঞাপনে আর কত টাকা খরচ হয়। যাই হোক, এসব দেখে হাসে অতনু। দূরে থাকলেও সে তো মোটামুটি খবর রাখে। দেশের ইন্টারনেটও পড়া যায় কলকাতার খবরের কাগজে। টিভিতে অনেকগুলো বাংলা চ্যানেল, তাতে সিনেমা দেখায়, আরও হরেক সিরিয়াল, কাহিনী বিদেশেদের মতো। এসবের একটা সিনেমারও সে নাম কখনো শোনেনি। এখনকার অভিনেতা অভিনেত্রীদেরও সে চেনে না। উত্তম কুমার চলে গেছে সে জানে, কিন্তু বসন্ত চৌধুরী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, অরুন্ধতী, অনুপ, এরাও কেউ নেই। পুরনোদের মধ্যে রয়েছে সৌমিত্র, আর একালের একজন নায়িকা, কেন যেন তার চেনা চেনা মনে হয়, যদিও তার একটা ফিল্মও সে আগে কখনো অবশ্য দেখেনি। কোথায় যেন তাকে দেখেছে, তার ঠিক মনেও করতে পারছে না। এই সীতারামপুরেও অতনুর পুরনো কালের চেনা অনেকেই নেই। তার স্কুলের বন্ধুদের মধ্যে 4-5 জন এখানকার সঙ্গে সম্পর্ক চুকিয়ে চলে গেছে কলকাতায় বা বিদেশে। আর যারা রয়ে গেছে তারা রাজনীতির কচকচি বেশ ভালোই বোঝে, কিন্তু অন্য কোনো বিষয়ে তারা প্রায় কিছুই খবর রাখে না। আফ্রিকা সম্পর্কে একেবারে অজ্ঞ। যাদের সঙ্গে তুই সম্পর্ক ছিল তারা এখন তাকে তুমি বলে। এদের সবারই বিশ্বাস বিদেশে যারাই থাকে তারা সবাই খুব বড়লোক। এনআরআই এর অনেক টাকা পকেট নিয়ে তারা দেশে বেড়াতে আসে। অবশ্য এনআরআই বলতে ইউরোপ আমেরিকা অনাবাসীদের কথাই সবাই ভাবে। তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী বা বড় বড় বিদ্বান। অতনু এর কোনোটাই নয়। ছোটবেলায় সে ভেবেছিল ডাক্তার হবে। এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার পর সে গেছিল চকবাজারের হাই স্কুলে। রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। কলকাতায় গিয়ে ডাক্তারি পড়া যেত অনায়াসে, থাকতে হবে হস্টেলে। সব যখন প্রায় ঠিকঠাক, তখন একদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর তার বাবা একটা সিগারেট ধরিয়ে টানছে বারান্দায় বসে। হঠাৎ প্রবলভাবে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন মেঝেতে। বুকে ছুরিবিদ্ধ মানুষের মতো গড়াতে গড়াতে আর্তনাদ করতে লাগলেন। একজন ডাক্তারকে ধরে আনা হয়েছিল 2 ঘন্টা বাদে। ততক্ষণে বাবার সব শ্বাস প্রশ্বাস খরচ হয়ে গেছে। সেই সঙ্গে শেষ হয়ে গেল অতনুর ডাক্তারি পড়ার স্বপ্ন। দাদা তখন রেশনিং অফিসে কেরানির চাকরি পেয়ে বর্ধমানে পোস্টেড। ছোট বোনের বিয়ে হয়নি। অতনু পড়াশুনো বন্ধ করে 1 বছর পড়ে রইল এখানে। তারপরেও থেকে যেতে পারত গ্রামের অন্য ছেলে মেয়েদের মতো। সেই 16 বছর বয়সে এই সংসারের অনটন দেখে চেষ্টা করছিল টুকটাক উপার্জনের। বাবা অনেক ধার রেখে গেছেন। কিছুদিন সে আরও প্রত্যন্ত গ্রাম থেকে হাঁস মুরগির ডিম কিনে এনে সাপ্লাই দিত বাজারের কাছের 2টো ভাতের হোটেলে। শুধু মা দুঃখ করে বলতো, তোর আর পড়াশুনো হবে না রে তনু, আমার গয়না বিক্রি করে দেবো, তুই তবু পড়। কখানাই বা গয়না মায়ের, তা বিক্রি করে শহরে গিয়ে বেশি দিন পড়াশুনো চালানো যায় না। তাছাড়া ছোট বোনের তো বিয়ের সময় ওই গয়নাগুলো লাগবে। মায়ের বড় ভাই থাকতেন পুনায়। তিনি সেখানে স্কুল শিক্ষক ছিলেন। তিনি প্রস্তাব দিলেন অতনুকে তার কাছে পাঠিয়ে দিলে তিনি ওর পড়াশুনোর দায়িত্ব নেবেন। অতনু চলে গেল পুনায়। এসব যেন সেই সাপ লুডোর ওঠা নামা। সংসারে আরেকটা খাওয়ার পেট বৃদ্ধি পাওয়ার পর বড় মামি প্রথম থেকে অতনুকে পছন্দ করেনি। তাকে খুব দোষ দেয়া যায় না, তাদেরও অভাবের সংসার। আর বড় মামাও খানিকটা আলা ভোলা মানুষ। তিনি অতনুকে ডাক্তারি পড়াতে পারেননি, তবে ঢুকিয়ে দিয়েছিলেন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে। সেখান থেকে পাশ করার পরই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সে চাকরি পেয়ে যায় আফ্রিকার কেনিয়ায়। সীতারামপুর গ্রামের একটা ছেলে চাকরি করতে যাবে কেনিয়ার হোটেলে, নিয়তির নির্বন্ধ। আফ্রিকার থেকে মাকে নিয়মিত টাকা পাঠিয়েছে অতনু। তখনই ছোট বোনের বিয়ে হয়। দাদা বাড়ির সঙ্গে বিশেষ সম্পর্ক রাখেনি।
আফ্রিকায় অতনুর চাকরি নিয়ে অনেক ঝঞ্ঝাট হয়েছে বেশ কয়েক বছর। ওখানে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ট্রেনিংয়ের চেয়ে সুইজারল্যান্ডের ট্রেনিং সার্টিফিকেটের কদর ছিল অনেক বেশি। কেনিয়ায় ট্যুরিজম আর হোটেল ম্যানেজমেন্টে অনেক সুইস কাজ করে। তাদের সঙ্গে রেষারেষিতেই অতনুর পদোন্নতি আটকে যায় বারবার। একবার তার কর্মস্থান হোটেলটা বিক্রিও হয়ে যায়। নতুন মালিকরা প্রথমে তাকে রাখতেই চায়নি, রাখলেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ তাকে দিতে চায়নি। সেই সময় তার মা মারা যায়। মাকে নিজের কাছে নিয়ে রাখতে চেয়েছিল অতনু। মা রাজি হয়নি, শুধু বলতেন, আফ্রিকা? ওরে বাবা, না না, ওখানে গিয়ে আমি থাকতে পারবো না। মা ভাবতেন শুধু নেংটি পড়া বর্ষা হাতে দুর্ধর্ষ ধরনের মানুষরাই বোধহয় সেখানে ঘুরে বেড়ায়। মাকে কিছুতেই বোঝাতে পারেন অতনু যে নাইরোবি খুব আধুনিক শহর, সেখানকার ম্যাথেররাও প্যান্ট শার্ট আর জুতো পরে। মা না হয় স্বল্প শিক্ষিত মহিলা, ওরকম ধারণা থাকতেই পারে, কিন্তু এখানকার অনেক শিক্ষিত ভদ্রলোকেরও আধুনিক আফ্রিকা সম্পর্কে ধারণা তাদের পরিষ্কার নয়। যতবার সে দেশে এসেছে প্রতিবারই কেউ না কেউ বলেছে, তুমি আফ্রিকায় পড়ে আছো কেন? বিলেত আমেরিকায় চলে যেতে পারলে না? ওসব দেশে তো হোটেল অনেক বেশি। এবারেও একজন বলেছে, কলকাতাতেও অনেক নতুন নতুন হোটেল খুলছে, তুমি সেখানে কাজ পাও কিনা দেখো তো। গত 5 বছর ধরে অতনু নাইরোবির যে হোটেলে কাজ করছে সেটাই কলকাতার গ্র্যান্ড বা তাজের চেয়ে অনেক বড়। সেখানকার কাজে সে বেশ খুশি। একটা বেলজিয়ান মেয়ের সঙ্গে সে সহবাসও করে। কলকাতা শহরটা অনেকটা বদলে গেছে ঠিকই। এয়ারপোর্ট থেকে আসবার সময় যে নতুন রাস্তাটা হয়েছে, সে রাস্তার পাশে পাশে নতুন নতুন প্রাসাদ দেখে সে মুগ্ধ হয়ে গেছে। তার মনে হয় কলকাতার চেয়ে সে নাইরোবি শহর অনেক বেশি চেনে। কলকাতায় তো সে কখনো থাকেনি। এবারে অবশ্য সে একটা ভালো জায়গা পেয়েছে। রাজেশ আগরওয়াল নামে মারোয়াড়ি ভদ্রলোকের ব্যবসা আছে কেনিয়া আর তানজানিয়ায়। তিনি নাইরোবিতে প্রায়ই যান আর প্রতিবারই রয়্যাল ক্রাউন হোটেলে ওঠেন। ভদ্রলোক বাংলা বলেন মাতৃভাষার মতন। মেনটেন্যান্স ম্যানেজারের নাম অতনু ঘোষ দেখেই তিনি তার সঙ্গে আলাপ করেছেন। মাঝে মাঝে সন্ধেবেলা গল্পও হয়েছে অনেকক্ষণ। অতনু নিজের কোয়ার্টার্সে তাকে নিমন্ত্রণ করেও খাইয়েছে। তিনিও অতনুকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন কলকাতায়, তার নিজের বাড়িতে নয়। আগরওয়ালদের একটা নন ফেরাস মেটালের কারখানা আছে টালিগঞ্জ অঞ্চলে। সেই কারখানার সংলগ্ন চমৎকার গেস্ট হাউসে অতনুর থাকার ব্যবস্থা করেছেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন, দেয়াল ঘেরা এলাকাটা, রয়েছে বেশ সুসজ্জিত বাগান, একটা গাড়িও বরাদ্দ করা আছে তার জন্য। অতনু অবশ্য মেট্রো ট্রেনে যাতায়াত করে, বেশ নতুনত্ব বোধ করে। কলকাতা শহরের মাটির তলা দিয়ে ট্রেন চলে এই খবর তার না জানার কথা নয়। যদিও আগে কখনো সচক্ষে দেখেনি, তাই প্রথম দিন সেই ট্রেনে ওঠা যেন মনে হয়েছিল আবিষ্কারের মতন। রাত 8টা না 9টায় ট্রেন থেকে নামলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মেয়েকে দেখা যায়। তাদের স্বাস্থ্য এত খারাপ কেন ভালো করে সাজতেও জানে না। যে শহরের বার নারীদের অবস্থা করুণ, সে শহরের নৈতিক স্বাস্থ্যও খারাপ হয়। অর্থাৎ অনেক সুখী সংসারের মধ্যেই নৈতিকতার পতন হয়েছে। সত্যি কি তাই? জাগতিক উন্নতি আর নৈতিকতার পতন পাশাপাশি চলে। এই শহর থেকে সব থেকে বেশি কিশোরী আর যুবতী পাচার হয়ে যায় বাইরে, খবরের কাগজেই ছাপা হয়। সেসব মেয়েদের জায়গা হয় না এই উন্নতির মধ্যে। ভালো পেনের ব্যবহার তো উঠেই গেছে, এখন সবাই সস্তার পেন দিয়ে লেখালেখি করে। অতনুর বাবার পকেট থেকে একটা সেফার্স পেন চুরি গিয়েছিল লোকাল ট্রেনে, সেজন্য বাবা দুঃখ করেছিলেন অনেক দিন। এখন সেই সব পেন পকেট মাররা বেকার 7-8 টাকার ডট পেন মেরে কোনো লাভ হয় না। মেট্রো সিনেমার সামনে একজন সিরিঙ্গে চেহারার পৌর সেই পেন বিক্রি করতে এসেছিল অতনুকে। হোটেলে যারা কাজ করে তাদের কাছে এই পেন যে কত গন্ডা থাকে তার ঠিক নেই। সীতারামপুরে বিলি করার জন্য অতনু তার হোটেলের নাম লেখা এই ধরনের পেন এনেছিল 5 ডজন। লোকটাকে দেখে অতনু চমকে ওঠে, কিছু বলতে গিয়েও থেমে যায়। সে চিনতে পেরেছে, কিন্তু সেটা জানানো ঠিক নয়। এই লোকটা তাদের সেই সীতারামপুরের স্কুলের
ইন্দুভূষণ স্যারের ছেলে বিশ্বনাথ। অতনু সহপাঠী ছিল, অথচ এর মধ্যেই এত বুড়োটে চেহারা হয়ে গেছে। দারিদ্র আয়ু হরণ করে নেয়, স্বাস্থ্য শরীরের জ্যোতি সবই খেয়ে নেয়। অতনুর এখনও অটুট চেহারা, গায়ের রং কালো হলেও অনেকেই তাকে সুপুরুষ বলে। বিশ্বনাথ স্কুল মাস্টারের ছেলে, অথচ তার এই পরিণতি। জুয়া খেলে না নেশা করে, উন্নতির দৌড়ে সে পা মেলাতে পারেনি। মস্ত বড় হোর্ডিংয়ে বাংলা ফিল্মের এক নায়িকার মুখ দেখে তার খটকা লাগে। কোথায় একে যেন দেখেছে, কোনো ফিল্মে নয়, কলকাতার সংস্কৃতি জগতের সঙ্গে রাজেশ আগরওয়ালের বেশ যোগসাহায্য আছে। তার অনেক ব্যবসা, তাছাড়া ফিল্ম প্রডিউসও সে করে। এতগুলো ব্যবসার কথা মাথায় রাখে কি করে বাবা কে জানে। এত টাকা নিয়েই বা কী পরমার্থ হবে। মাঝে মাঝে তিনি 5 তারা হোটেলে পার্টি দেন, একটা শহরে, যাদের বলে গ্লটারেটি। তারা অনেকেই আসেন, কিছু কিছু রাজনীতির লোকও। সার্থকভাবে ব্যবসা চালাতে গেলে টেবিলের তলা দিয়েও কিছু কিছু আদান প্রদান করতে হয়, এটা সবাই জানে। তবু এই জিনিসটা চাপা দেওয়ার জন্য মাঝে মাঝে সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা বেশ সুবিধেজনক। বাঙালিদের ধারণা, যারা সংস্কৃতি ভালোবাসে তারা উচ্চ মার্গের মানুষ, তারা কখনো কোনো নোংরা ব্যাপারে জড়াতে পারে না। রাজেশ আগরওয়াল অতি সজ্জন আর বিনয়ী ব্যক্তি, হয়তো সত্যিই তিনি সংস্কৃতি প্রেমিক। হোটেল সংলগ্ন বিস্তৃত লনে পার্টি, সবুজ ঘাস ঘিরে চেয়ার, অতিথি অন্তত 50 জন তো হবেই। মাঝখানে একটা অস্থায়ী মঞ্চে একটা মেয়ে গান গাইছে। আজকাল গায়িকাদের খুব স্বল্প পোশাক পরাই রীতি, সারা গা ঢেকে গান আজকাল পুজোর অনুষ্ঠানেও চলে না। গরম দেশ, তবে এর মধ্যে অনেক পুরুষেরই অঙ্গে কোট আর টাই, আর মেয়েদের শরীরের অনেকটাই খোলামেলা। এত লোক হলে ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডা হয়। 2-4 জন মদের গ্লাস হাতে নিয়ে ঘুরে ঘুরে অনেকের সঙ্গে আলাপ করে, আর বেশিরভাগই অতিথি বসে থাকে এই চেয়ারে। অতনু এখানে একজনকেও চেনে না। সে গ্রামের ছেলে, কলকাতায় কখনো সে আসেইনি। তারপর পুনার থেকে চলে গেছে ধ্যারধারা গোবিন্দপুরের চেয়ে অনেক দূরে সেই কালো মানুষদের দেশে। এই ধরনের পার্টিতে এলে সে জানে একা একা বেশি মদ খেয়ে নিতে হয় আর দেখতে হয় অন্যদের। হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং থেকে সে জানে মদ খেয়ে কখনো বেচাল হতে নেই। একটা সময় মদের গ্লাস শুধু হাতে ধরে রাখলেও চুমুক দেওয়ার বদলে মাঝে মাঝে ফেলে দিতে হয় মাটিতে। অতনু নিজের থেকে কারোর সঙ্গে আলাপ করে না, তবে অচেনা কেউ কথা বলতে এলে সে গুটিয়ে থাকে না। একটা কিছু হাসি ঠাট্টার প্রসঙ্গ সে ঠিক খুঁজে নেয়। পার্শ্ববর্তী 5-6 জনের দলের একজন সুবেশা তরুণী তার দিকে ঝুঁকে বলল, আপনার সঙ্গে আমাদের আলাপ নেই। আমার নাম সুদর্শনা রায়গুপ্ত, আমি একজন সাংবাদিক। অতনু নিজের নাম জানিয়ে বলল, গ্ল্যাড টু মিট ইউ। আপনি কোন কাগজের? সুদর্শনা নিজের কাগজের একটা কার্ড দিয়ে বলল, আপনি কোথায়? অতনু বলল, আমি থাকি আফ্রিকায়, এই কয়েকদিনের জন্য এসেছি। আফ্রিকা শুনেই একজন পুরুষ গলা বাড়িয়ে বলল, আপনি আফ্রিকায় থাকেন? কোথায়? এই ধরনের বাঙালি আড্ডায় কথা জমাবার জন্য অতনুর একটা বাঁধা বেশ রসিকতা আছে। সে বলল, থাকো, আমি কেনিয়ার নাইরোবি শহরে। রবীন্দ্রনাথ এই শহর নিয়ে গান লিখেছেন, আপনারা জানেন? এবার অনেকগুলো কৌতূহলী মুখ কাছে ঝুঁকে আসে। একজন বলল, রবীন্দ্রনাথ আফ্রিকা নিয়ে একটা বড় কবিতা লিখেছেন জানি, কিন্তু নাইরোবি নিয়ে? অতনু বলল, রবীন্দ্রনাথ নিজের নাম নিয়ে অনেক কবিতার গান লিখেছেন, তাই রবির সঙ্গে কবি, ছবি, হবি এসব মিল দিয়েছেন। মিল খুঁজতে খুঁজতে একবার নাইরোবিও পৌঁছে গেছেন একটা গানে। সেই গানটা হলো, সকালবেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী, আনুবাসী তোর। আর কবি এরপর একটা লাইন হলো, নাই যদি রসনাই রবি সেই দিন নাই রবি। সবাই কলহাস্যমুখর হয়। আর কিছু বলার আগেই একটা গুঞ্জন আর কিছু কিছু লোকের ব্যস্ততা দেখা যায় প্রবেশ মুখে। বিশিষ্ট কোনো বোধহয় অতিথি এসেছে।
রাজেশ আগরওয়াল হাত জোর করে আর কোমর ঝুঁকিয়ে সেই অতিথিকে নিয়ে আসছেন। অতিথি একজন মহিলা, সাদা সিল্কের শাড়ি পরা, তার থেকে ঝিলিক মারছে অনেক জরির চুমকি, মাথার চুল চূড়ো করে বাঁধা, পালিশ করা মুখ, খুব গ্ল্যামারের ছড়াছড়ি। অতনু সাংবাদিকটাকে জিজ্ঞাসা করল, ইনি কে? সে বলল, সে কি, আমাকে বলেছেন আর কাউকে বলবেন না, লোকে আপনাকে গেঁয়ো ভূত ভাববে। সুরশ্রী মিত্র, বাংলা ফিল্মের সব থেকে নামী নায়িকা, মুম্বাই থেকেও ওর ডাক এসেছে। এই কথা বলে চলে গেল সাংবাদিক। আরেকবার তাকিয়ে দেখে বুঝল কয়েকদিন আগেই টিভির কোনো ফিল্মে সে এই নায়িকাটাকে দেখেছে। গ্রাম্য মেয়ের ভূমিকায়, সাজ পোশাক ছিল অন্যরকম। কেন ওকে একটু চেনা চেনা লাগছিল তার কারণটাও বোঝা গেল। সীতারামপুরের গোল গম্বুজটার গায়ে সেই ফিল্মের পোস্টারে এর মুখের ছবি ছিল। যাতায়াতের পথে সে অনেকবার দেখেছে। একটু বাদে রাজেশ আগরওয়াল তার সেই প্রাইজড পজিশনটা সকলকে ভালো করে দেখাবার জন্য নিয়ে এলেন প্রতিটা চেয়ারের সামনে। জনে জনে হাত তুলে নমস্কার করছে আর উত্তরে মিষ্টি হাসি বেরোচ্ছেন নায়িকা। অতনুর কাছে এসে সে একটু থমকে দাঁড়িয়ে চেয়ে রইল নির্নিমেষে। তারপর অস্পষ্ট গলায় বলল, তনুদা। অতনুর আর চিনতে দেরি হলো না। সেও সঙ্গে সঙ্গে বলল, চিনু, তাই না? নায়িকা জিজ্ঞাসা করল, তুমি এখানে কোথা থেকে এলে? তুমি তো হারিয়ে গেছিলে। অতনু বলল, এসেছি এক জঙ্গলের দেশ থেকে। দৃশ্যটা বেশ একটু নাটকীয়, তাই বেশিক্ষণ টানা যায় না। অভ্যেস মতন অতনুকেও একটু হাসি উপহার দিয়ে এগিয়ে গেল নায়িকা অন্যদের দিকে। এই সেই দস্যি মেয়ে চিনু? বিশ্বাস করতে কষ্ট হয়। সেই যে রূপকথার গল্প আছে, একটা ব্যাঙ একদিন হঠাৎ একটা রাজপুত্তুর হয়ে গেল, এ যেন ঠিক তার উল্টো। সেদিনের সেই রোগা প্যাংলা মেয়েটা আজকের এই রূপসী। মহিলা সাংবাদিকটা জিজ্ঞাসা করল, আপনি কি পার্সোনালি চেনেন বুঝি? অতনু তার ছেলের সঙ্গে বলল, সে অনেক ছেলেবেলায়। সে বুঝিয়ে দিল যে এ বিষয়ে তার বেশি আলোচনা চালাতে সে উৎসাহী নয়। সে চুমুক দিল গ্লাসে। একটু পরেই এক যুবক এসে অতনুকে বলল, আপনাকে একবার ওদিকে ডাকছে। আলোর বৃত্তর থেকে একটু বাইরে আধো অন্ধকারে একটা চেয়ারে বসে আছে নায়িকা। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন। অতনুকে দেখে সে অন্যদের বলল, এই এখানে একটা চেয়ার দাও তো, আর তোমরা একটু যাও, ওনার সঙ্গে আমার একটু কথা আছে। অতনু বসবার পর একটু ঝুঁকে এসে তার একটা হাত ধরে নায়িকা সম্পূর্ণ অভিনয়হীন গলায় বলল, তনুদা, তোমাকে কত দিন পরে দেখলাম। আগরওয়ালজি বলছিলেন তুমি এখন আফ্রিকায় থাকো। অতনু বলল, হ্যাঁ। চিনু, তুই কবে সিনেমার নায়িকা হয়েছিস? শুনলাম তো তোর খুব নাম। এসব আমি কিছুই জানি না। তোর তো ভালো কোনো নাম আছে, এসব আমি জানতাম না। চিনু বলল, কেন, তোমাদের বাংলা ফিল্মে দেখোনি? অতনু বলল, কি জানি, হিন্দি ফিল্ম কখনো সখনো প্রাইভেটলি দেখানো হয় শুনেছি, তাও আমার দেখা হয় না। তুই হিন্দিতেও করেছিস? করেছি দু একটা। সব বাঙালি আমাকে চেনে, একমাত্র তুমি ছাড়া। তারপর একটু দুষ্টুমির হাসি দিয়ে সে আবার বলল, কিংবা একমাত্র তুমি আমাকে যেভাবে চেনো সেভাবে হয়তো কেউ আমাকে আর চেনে না। তুই কি করে নায়িকা হয়ে গেলি রে? চেহারাটাও বদলে গেছে। ওসব কথা ছাড়ো, হয়ে গেছি কোনো রকমে। তুমি কেমন আছো বলো? বিয়ে করেছো? ভালোই আছি রে। না, বিয়ে করিনি, তবে একজন বিদেশিনী মেয়ের সঙ্গে ভাব আছে। আর তুই? আমার একটা বিয়ে ভেঙে গেছে, আর একটা না, এখনও কিছু ঠিক নেই। তুই আমাকে দেখে চিনলি কি করে? আমি তো তোকে চিনতে পারিনি, শুধু একটু একটু মনে হচ্ছিল তোর নাকটা শুধু। হ্যাঁ, আমার ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে বলে নাকেশ্বরী। তোমার চেহারা তো প্রায় সেই একই রকম আছে। পুরুষরা বিশেষ বদলায় না, আমাদের তো মেকআপ টেকআপ দিয়ে সব অনেক। অতনু একটা সিগারেট ধরালো। চিনু বলল, তুমি এখনও সিগারেট খাও? অনেকেই তো আমি ফিল্ম লাইনে এসে প্রথম প্রথম খুব খেতাম, এখন অবশ্য একদমই ছেড়ে দিয়েছি। অন্তত 7 বছর। তোমার থেকে একটা টান দিই, দাও। সিগারেটে হাত নিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেল চিনু। অতনু জিজ্ঞাসা করলো, তুই আর সীতারামপুরে যাস?
চিনু বলল, না, ওখানে তো ছিল আমার মামার বাড়ি, প্রায় যেতাম এক সময়। আমাদের বাড়ি ছিল ব্যারাকপুরে, তারপর বাবা বদলি হয়ে গেল নর্থ বেঙ্গলের মালবাজারে। অতনু বলল, ও হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি। ওরা আর কেউ নেই না? তোর একটা ফিল্ম কয়েকদিন আগে দেখলাম টিভিতে, নামটা বোধহয় আশালতা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাতে তুই একটা গ্রামের মেয়ে, ডুরের শাড়ি পরা একটা সিনে আছে। তুই একটা পুকুর থেকে ডুব দিয়ে উঠে এলি। হ্যাঁ রে চিনু, তুই ওরকম কোমর দুলিয়ে হাঁটা কোথায় শিখলি রে? গ্রামের মেয়েরা কি ওইভাবে হাঁটে নাকি? তুমি কি যে বলো তনুদা, সিনেমা করতে গেলে ওসব কত কিছু শিখতে হয়। গ্রামের মেয়েরা ওইভাবে হাঁটে না, ওসব মেক বিলিভ। অধিকাংশ সিনেমাই তো রূপকথা, তাই না? তুই নাচ জানিস? মাঝে মাঝে নাচতে হয়, কিন্তু তাকে নাচ বলে না। একজন যুবক হন্তদন্ত এসে বলল, মিস, আপনাকে ওদিকে আসতে বলছেন আগরওয়ালজি, সবাই আপনাকে চাইছে। চিনু রুক্ষ গলায় বলল, একটু পরে যাচ্ছি, এখন ডিস্টার্ব করো না। ছেলেটা ফিরে যাওয়ার পর চিনু বলল, নিরিবিলিতে যে তোমার সঙ্গে একটু গল্প করব, তারও উপায় নেই। তুমি কতদিন আছো? অতনু বলল, পরশু ফিরে যাব। চিনু বলল, এই রে, এই দুদিন আমার টানা শুটিং, আউটডোর। তুমি আসবে ডায়মন্ড হারবারে? না থাক, শুটিংয়ের সময় আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না, তোমারও বোরিং লাগবে। অতনু বলল, শুটিং দেখা আমার পোষাবে না। আবার একজন যুবক দৌড়ে এসে বলল, মিস, আপনার নাম অ্যানাউন্স করা হয়ে গেছে, আপনাকে একবার সেন্টার স্টেজে যেতে হবে। চিনু বলল, ঠিক আছে, যাচ্ছি। উঠে দাঁড়িয়ে সে খানিকটা আপন মনে বলল, নায়িকা টায়িকা হতে গেলে অনেক কিছু মূল্য দিতে হয়, সে তুমি বুঝবে না। অতনু মনে মনে ভাবল, না বোঝার কি আছে, সব দেশই তো এক। চিনু আবার বলল, যে কোনো লাইনে ওপরে উঠতে গেলে কিছু না কিছু মূল্য দিতেই হয়, তাই না? আমাদের ফিল্ম লাইনেও কোনো ইনহেবিশন রাখলে চলে না। যাই, তোমার সঙ্গে আবার কখনো দেখা হবে কিনা জানি না, তবে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। বলবো? বল। তনুদা, তোমার সেই দিনটার কথা মনে আছে? সেই ভুতুরে বাড়িটায়? মনে থাকবে না কেন? তোর যে মনে আছে সেটাই তো আশ্চর্যের। হঠাৎ কি চিনুর গলায় কান্না এসে গেল। মুখ নিচু করে সে দ্রুত প্রায় চলে গেল আলোর বৃত্তের দিকে। অতনু আর খানিকক্ষণ বসে রইল সেখানে। সেই বট অশ্বত্থের ফাটল ধরা পোড়ো বাড়ি, গা ছমছমে দুপুর। সিগারেট খেতে চেয়েছিল চিনু। একদিন অতনুকে ধরে ঝুলি, তাই বন্ধুদের বাদ দিয়ে শুধু চিনুকে নিয়ে একটা দুপুরে চুপি চুপি সেই বাড়িতে গেছিল অতনু। সিগারেটে প্রথম টান দিয়েই কাশতে শুরু করেছিল চিনু। তার পিঠে ছোট ছোট চাপড় মেরে দিচ্ছিল অতনু। তারপর কি যেন একটা হলো, পর পর 5টা চুমু খেয়েছিল সে। চিনু অবাক হয়নি। প্রথমবারের পর পাখির বাচ্চা যেমন পাখি মায়ের সামনে ঠোঁট ফাঁক করে থাকে, ঠিক সেইভাবে চিনু এগিয়ে দিয়েছিল ঠোঁটটা। তাদের দুজনের সেই প্রথম অভিজ্ঞতা। তারপর নদী দিয়ে কত জল গড়িয়ে গেছে, সেই বাড়িটাও আর নেই। চিনু কত বদলে গেছে, অনেক কিছুই বদলে গেছে। তবু চিনু যে আজ বলল, সেই রকম তীব্রতা সে আর জীবনে পায়নি। তার চোখে জল এসে গেল। এই স্মৃতি নিয়েই ফিরে যাবে অতনু। তা সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সুন্দর লেখাটা যদি তোমাদের ভালো লাগে, এই গল্পটি, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন, আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।